হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে একটা নতুন গল্প নিয়ে এসেছি, একটা ভূতের গল্প। কিন্তু এটা ঠিক ভূতের গল্প, সত্যিকারের ভূতের গল্প। ওকে, তাহলে গল্পের নাম হচ্ছে মধুপুরের হানাকুঠি। লেখক হিমানীশ গোস্বামী। এটা ঠিক গল্প নয়, এটা একেবারে সত্যি ঘটনা। আজকের এই যে গল্পটা শোনাবো সেটা হচ্ছে হরিহর সান্যালের জীবনে ঘটা একটা ঘটনা, সত্যি কাহিনী। এই দুনিয়ায় অনেক রকমের ভূত আছে। অধিকাংশ ভূত লেখাপড়ার ধার ধারে না, এমন অশিক্ষিত ভূতও যেমন আছে, তেমনি আজকাল আবার নতুন ভূত দেখা যায় যারা কেবল শিক্ষিত নয়, উচ্চ শিক্ষিত। কেন এই কথাটা বললাম, এটা গল্পের শেষেই তোমরা বুঝতে পারবে। এমন অনেক নিয়ম মানা ভূত আছে যারা শুধু অমাবস্যাতেই মানুষের ঘাড় মটকায়। আবার এমন ভূত আছে যে অমাবস্যাটা শনিবারে পড়লে তবেই ঘাড় মটকায়। যাই হোক, তোমাদের অনেক কথা বলে ফেললাম, এবার গল্পটা শুরু করি। হরিহর সান্যাল প্রায় অসুখে ভুগত। মাসে একবার করে তার জ্বর হতোই হতো। ওষুধ টষুধ খেয়ে কোনো মতে সেরে উঠত। তো তাদের পারিবারিক ডাক্তার পূর্ণেন্দু চ্যাটার্জি বললেন, এটা শহরের অ্যালার্জি হতে পারে, কোনো গ্রামে গিয়ে মাস দুয়েক থাকলে হয়তো এইটা সেরে যেতে পারে। বলল, হরিহর তুমি পারো তো গ্রামের কোথাও চলে যাও, কলকাতা থেকে যত দূর হবে ততই ভালো। যা ইচ্ছা করবে খাবে, তবে খুব বেশি পরিমাণে কখনো নয়। দুধ খাবে, প্রচুর দই খাবে, দিন রাতে 2-3 ঘন্টার বেশি পড়বে না, একেবারেই লিখবে না, তবে চিঠি লিখতে পারো। যদি গল্প লিখতে হয় তাহলে দিনে 1 পাতার বেশি কখনো লিখবে না, ওষুধ খাবে না। আস্তে আস্তে শরীরের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। অসুখের চেয়ে ওষুধই অনেক সময় মানুষের বেশি ক্ষতি করে। ডাক্তার তো বললেন কোন দূর গ্রামের গিয়ে থাকতে, কিন্তু যাবে কোথায়? অনেক খোঁজাখুঁজির পর হরিহরের বাবার বন্ধু সুধাংশু কাকা বললেন, ওদের একটা বাড়ি মধুপুরে আছে, বছরে 2-1 বার বেড়াতে যান সেখানে। তো ওখানে রামহরি থাকে, খুব বিশ্বাসী লোক। বললে রুটি তরকারি বানিয়ে দেবে, ডিম মাছ এসবও রান্না করতে পারে। ওখানকার দুধ খুব ভালো, হাওয়াও ভালো, স্বাস্থ্য ভালো, তো যেতেই পারো। তো হরিহর কি করলো, সব বুঝে নিল কিভাবে যেতে হবে। একদিন ভোরবেলায় মধুপুরে নিরাপদেই পৌঁছে গেল। আর হাসনুহানা কুঠিটাও খুঁজতে অসুবিধা হলো না। বললাম বটে হাসনুহানা কুঠি, কিন্তু বাড়ির নামের প্রথম 3 অক্ষর কেউ বোধহয় দুষ্টুমি করে ভেঙে দিয়েছে। এখন কেবল লেখা আছে হানাকুঠি। নামটা দেখেই মনটা শিউরে উঠল হরিহরের। হানাকুঠি নামটা যেন কিরকম। তখনই মনে পড়লো সুধাংশু কাকা কি যেন বলতে গিয়ে বললেন না। যাই হোক, অনেক ডাকাডাকির পর রামহরি এসে গেটটা খুলে দিল। একটা চিঠি নিয়ে গেছিল সুধাংশু কাকার, সেটা না পড়েই সে হরিহরকে খাতির করে একতলা একটা ঘরে ঢুকিয়ে দিল। ঘরে রাশিকৃত ধুলো, টেবিলে, আলমারিতে, খাটে, কোথায় নয়। রামহরি তাতে লজ্জিত হলো। বলল, আপনি একটু বারান্দায় বসুন, আমি ঘর পরিষ্কার করে দিচ্ছি। কয়েকটা লোক এনে সব ঘর মেজে ধুয়ে পরিষ্কার করে জানলার কাজ ঝকঝকে তকতকে করে দিল। বাথরুমে কয়েক বালতি জলও এনে দিল। এরই মধ্যে হরিহরের বউ বড় বড় সাইজের 8টা লুচি সঙ্গে আলু ভাজা, পাটালি গুড় এনে সামনে রাখলো। তা হরিহরও অত খেতে পারে না, 4টে লুচি খেয়ে কোনো রকমে থালা সরিয়ে রাখলো। তারপরে চুমুক দিয়ে চা খেলো। ওহ, চাটা যা সুন্দর! রামহরিদের রুচি আছে বলতে হবে। ঘরে ঢুকে সত্যি মোহিত হয়ে গেল হরিহর। বিছানাটাও চমৎকার, খুব ঘুম পেয়েছিল। সাদা ধবধবে বিছানার চাদর, আর হরিহর তাতে শুয়ে পড়ল। তারপরে হরিহর কি করলো, শুয়ে ঘুমিয়ে পড়ল। তো ঘুমিয়ে পড়ে তো সে কি করলো, প্রায় দুপুর বেলা হয়ে গেছে, তার বেশ ঘুমটা ভাঙলো। তাও নিজে নিজে ঘুম ভাঙেনি। রামহরি ঘরে এসে তাকে তাড়াতাড়ি উঠতে বললো, চান করতে বললো। সে জানালো দুপুরের খাদ্য প্রস্তুত। গরম জল দেয়া ছিল বাথরুমে, চান করে নিল। খাওয়া দাওয়া ভালোই হলো। আলু কপির তরকারি, ছোলার ডাল, সরু আতুপ চালের ভাত, আর একটা কাঁচের বাটি ভর্তি দই, প্লেট ভর্তি কালাকাঁদ। খেয়ে দে আবার ফের ঘুম। ঘরটা একটু বলে দিই, ঘরটা ভারী সুন্দর। টেবিলে সামনে একটা আলমারি আছে, তাতে প্রচুর ইংরাজি বই, বাংলা বই রয়েছে। তারপর টেবিলের ওপরে
কিছু নিজের বই ছিল, সেই বইও হরিহর রেখেছিল, তার মধ্যে একটা পঞ্জিকাও রেখেছিল। পঞ্জিকাটা তার মা দিয়ে দিয়েছিল, বলে দিয়েছিল যে পঞ্জিকা দেখে খাবে, যেদিন বেগুন খাবার নিয়ম নেই সেদিন বেগুন খাবে না, এই সমস্ত পঞ্জিকা দেখে দেখে খাওয়া দাওয়া করবে। যাই হোক, ফের রাতের খাওয়ার সময় আবার ডাক পড়লো খাওয়ার জন্য। ফের তারপরে রাতের খাবার খেয়ে আবার ঘুম। রাতে অবশ্য ঘরে কি একটা আওয়াজ পেয়েছিল, খসখস করা আওয়াজ একটা। ঘুম ঠিক ভেঙে যায়নি, তবে মনে হচ্ছিল ঘরে একটা কিছু যেন আছে, বড় ইঁদুর কিংবা চামচিকে, বেড়াল, বাদুড়ও হতে পারে। একবার মনে হয়েছিল উঠে পড়ে, কিন্তু ইচ্ছের সঙ্গে শরীরে যোগ দিল না, শরীরটা বড়ই ক্লান্ত। তো ঘুমে অচেতন হয়ে পড়লো। সকাল 8টার আগে ভাঙলো না। সকালের মিষ্টির রোদ্দুরটা বেশ ভালো লাগলো। রাতের আওয়াজের কথা তখন মনেই রইল না। বাথরুম থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে বসলো, আর প্রায় সঙ্গে সঙ্গেই রামহরি খাবার দিয়ে গেল, বড় বড় লুচির সঙ্গে আলু আর বেগুন ভাজা। চা দিয়ে তা খেয়ে তার মায়ের কথা মনে পড়লো। আজ পঞ্জিকাতে কি লেখা আছে কে জানে, বেগুন ভক্ষণ যদি নিষিদ্ধ থাকে তাহলেই ঝামেলার ব্যাপার। যাকে পঞ্জিকা টঞ্জিকা মানলে চলে বেলা, এগুলো সব কুসংস্কার। খাবার পর হরিহর বেরোলো যেদিকে দু চোখ যায়। হাঁটছে তো হাঁটছে, গায়ে বেশ জোর বেড়ে গেছে একদিনেই। বেশ অনেকটা হেঁটে যাওয়ার যেতে যেতে তাই 2 কিলোমিটার প্রায় হেঁটে গেছে। রাস্তা বেশ ফাঁকা, লোকজন কমই মনে হলো, শীতও খুব। রাস্তায় যেতে যেতে দেখে একটা বৃদ্ধ ব্যক্তি লাঠি হাতে নিয়ে ধীরে ধীরে আসছেন। তো হরিহর পাশ কাটিয়ে যাবে ভাবছিল, কিন্তু লোকটি বলল, এদিকে নতুন বুঝি? হরিহর বলল, হ্যাঁ, কালই সকালে এসেছি। কোথায় উঠেছেন? হরিহর বলল, হাসনু হানাকুটিতে। ও হো, ওই হানাকুটিতে রাত্রে ঘুম হয়েছিল? হরিহর তো অবাক, বলল, হ্যাঁ, চমৎকার ঘুম হয়েছিল। তখন ভদ্রলোক বললেন, সুধাংশুর বাবা শীতাংশু আমার বন্ধু ছিলেন, বড় ধর্মপ্রাণ লোক ছিলেন। সুধাংশু তোমার কেউ হয় নাকি? তখন হরিহর বলল, হ্যাঁ, আমার বাবার বন্ধু। আমার শরীর খারাপ থাকে, তাই ডাক্তার একটু দূরে যেতে বলেছিল, তাই আমি সুধাংশু কাকার বাড়িতে আছি। ভদ্রলোক বললেন, আমার নাম জ্যোতিপ্রসাদ কর। আমি এককালে ডাক্তার ছিলাম চন্দননগরে, এখন আর ডাক্তারি করি না, এখানেই থাকি। আমার একটা ছোট বাড়ি আছে, এই কাছেই চলে এসো মাঝে মাঝে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এখানে আসার আগে সুধাংশু তোমায় কিছু বলেনি, মানে ওই হানাকুটি নিয়ে? তখন হরিহর বলল, না তো, কি বলবেন আবার? জ্যোতিপ্রসাদ বললেন, বলা উচিত ছিল, সুধাংশু ভালো লোক, কিন্তু দায়িত্বের অভাব আছে। আরে বাবা, ওই বাড়িতে একটু আছে। তো হরিহর বলল, কি ইয়ে মানে? জ্যোতিপ্রসাদ বলল, ইয়ে মানে শুনতে হলে একটু সময় লাগবে, তুমি আমার বাড়িতে চলো। কাছেই বাড়ি, অতএব হাঁটতে হাঁটতে 3 মিনিটেই পৌঁছে গেল জ্যোতিপ্রসাদ বাবুর বাড়িতে। জ্যোতিপ্রসাদ বাবু একটু চেঁচিয়ে বললেন, রাধা, আমাদের জন্য 1 পট চা আর কিছু বিস্কুট পাঠিয়ে দাও, কলকাতার বন্ধু এসেছে আমার। কি যেন নাম তোমার? হরিহরও বলল, আমার নাম হরিহর গাঙ্গুলি। উনি চেঁচিয়ে বললেন, এর নাম হরিহর গাঙ্গুলি, সুধাংশুর বন্ধুর ছেলে, শরীর সারাতে হানাকুটিতে এসেছে। উমা, সে কি গো, বলে একটা বয়স্ক মহিলা ছুটে এলেন। তিনি বললেন, কি সর্বনাশ, শরীর সারাতে ওই বাড়িতে কেউ আসে? ওখানে সুধাংশুর বাহবা, কি হয়েছিল ওকে বলেছ? তখন উনি বললেন যে, হ্যাঁ, নামটা মনে করতে পারছি না, তোমার নামটা যেন কি? হরিহর। একটা রাম থাকলে ভালো হতো, রাম নামটাকে ওরা ভারী ভয় পায়। তখন হরিহরের গা ছমছম করতে লাগলো। তারপর ফস করে কুকুর একটা ছিল, সে এসে গা শুকে চলে গেল। একজন পরিচারিকা চা বিস্কুট দিয়ে গেলাম। তখন হরিহরও বলল, দাদু, আমার ভয় করছে। জ্যোতিপ্রসাদ বাবু বললেন, ভয় একটু পাওয়া তোমার দরকার। সুধাংশুর বলা উচিত ছিল ওই বাড়িতে ওর বাবার কি ভয়াবহভাবে মৃত্যু হয়েছিল প্রায় 7 বছর আগে। শীতাংশু লোকটা ভালো ছিল, খুব সাত্ত্বিক লোক, একেবারে ভেজিটেরিয়ান ছিল, ডিম পর্যন্ত খেত না। তো শীতাংশুর এক ভাই এই অঞ্চলে একটা বাড়ি কিনবেন বলে 1050 টাকা অ্যাডভান্স দেওয়ার জন্য টাকাটা শীতাংশুর কাছে রেখে গেছিল। শেষে কি এক কারণে আর কেনা হয়নি, তাই টাকাটা শীতাংশুর কাছেই ছিল। এরই মধ্যে খবর পেয়ে একদল ডাকাত ওই বাড়িতে হানা দিয়ে শীতাংশু বাবুকে খুন করে টাকা নিয়ে পালায়। গত 7 বছর ধরে শীতাংশুর আত্মা ওই বাড়িতে আছে। কি সাংঘাতিক! হরিহর বলল, আত্মা আছে ওই হানাকুটিতে? মানে হাসনু হানাকুটিতে? সুধাংশু কাকার বাবার আত্মা জ্বালাতন করছে গত 7 বছর ধরে। জ্যোতিপ্রসাদ বলল, লোকটি খুব বিপজ্জনক নয়? লোক মানে শীতাংশুর আত্মার কথা বলছি, প্রেতাত্মা হলেও আত্মা তো, এক হিসাবে মহাত্মাও বলা যেতে পারে। তবে যে বললেন তার আত্মা লোকেদের জ্বালাতন করে?
ওটা কিছু নয়, কোনো লোক ওর ঘরে ঘুমালে উনি ক্ষেপে যান। উনি করেন কি, আস্তে করে মশারি তুলে লোকটিকে ধরে নিয়ে হয়তো 1 কিলোমিটার দূরে এক বট গাছের ওপর শুইয়ে দেন। লোকেরা জেগে উঠে হাউমাউ করে ওঠে, আর শীতাংশুর আত্মা তখন ধেই ধেই করে নাচতে থাকে। কোনো সময় হয়তো খাট থেকে তুলে নিয়ে একেবারে স্টেশনে গিয়ে ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় আলতোভাবে শুইয়ে দেন। একবার একজন ইংরেজ সাহেবকে কোথায় রেখে এসেছিলেন জানো? সে ভারী আমোদের ব্যাপার, একেবারে সেই সাহেবের বাড়ি ইংল্যান্ডে। কথাটা শুনে হরিহরের মোটেই সুবিধের মনে হলো না। বলল, এ তো খুব অন্যায় কথা, সুধাংশু বা কাকা তো আমাকে এসব বলেনি। তখন জ্যোতিপ্রসাদ বলল, ওর কিছু একটা ভুল আছে নিশ্চয়ই, কেননা ও যাদের যাদের এখানে মানে হানাকুটিতে পাঠিয়েছে প্রত্যেককে সেসব কথা খুলে তো বলেইছে, এমনকি পই পই করে সাবধানও করে দিয়েছে। কিন্তু কথায় আছে না, সুখে সাথ থাকতে ভূতে কি লয়। যাই হোক, তোমার কোনো চিন্তা নেই। তুমি একটু থামলো জ্যোতিপ্রসাদ বাবু, তারপর বলল, আর একটা কথা ভেবে অবাক হচ্ছি, শীতাংশুর আত্মা তোমাকে একটু বিরক্ত করলো না? এটা তো চরিত্রের সঙ্গে মেলে না। তখন হরিহর বলল, রাত্রে ঘুমের ঘোরে আমি কিছু আওয়াজ পেয়েছি, বইয়ের পাতা উল্টানোর মতো একটা খসখসে আওয়াজ। আমি ভাবলুম বুঝি বাদুর চামচিকে হবে। তখন জ্যোতিপ্রসাদ বললেন, তা হতে পারে। একটু থেমে বললেন, এই অঞ্চলে তাদের সংখ্যা কম নয়, তবে শীতকালে তারা বিশেষ নড়াচড়া করেন না, ওরা নিদ্রিত থাকেন। সাপের ভয়ও এই সময় নেই। একটা কথা বলা দরকার, ওই বাড়িতে শীতাংশুর বা সুধাংশুর কোনো আত্মীয়কে শীতাংশুর আত্মা কখনো বিরক্ত করে না। তবুও হরিহর বলল, আমি তো ওদের কারো আত্মীয় নয়, আমাকে ছেড়ে দিল কেন বুঝছি না। তাছাড়া রামহরি তো আমাকে কিছু বললেন না। জ্যোতিপ্রসাদ বলল, যাও, চা এবার ঠান্ডা হয়ে গেছে, কাপটা দাও, চাটা গরম করে নিয়ে আসি। আরে রামহরি লোকটা তোমাকে বললে তো আর রোজগারের পথ বন্ধ হয়ে যেত। তোমাকে সাবধান করে দিলে তুমি কি আর ওই হানাকুটিতে থাকতে? তাহলে তোমার খাওয়া দাওয়া কাপড় কাচা এসবের জন্য টাকা পেত কি করে? ভালো কথা, ওই হানাকুটিতে একটা হাসনুয়ানা গাছ দেখেছো? তখন হরিহর বলল, না, বাড়ির সবটা ঘুরে দেখিনি, তবে হাসনুয়ানা চোখে পড়েনি। বলে, গন্ধ পাওনি? সেটাও নতুন কথা শোনালো। আগে ওই বাড়ি ভর্তি হাসনুহানা গাছ ছিল, সন্ধেবেলা চমৎকার গন্ধ বেরোতো। তা শীতাংশুর খুব প্রিয় গাছগুলোর কি হলো জানো? শীতাংশু মারা যাওয়ার কয়েকদিন পর থেকে গাছগুলোতে যেন মড়ক লাগলো। 1 মাসের মধ্যে গাছগুলো মরে গেল। তো রামহরি সেই গাছগুলো কেটে আগুনে পুড়িয়ে দিল। কিন্তু এখনো রোজ সন্ধ্যায় হাসনুয়ানার গন্ধ পাওয়া যায় ওই বাড়িতে। গাছ নেই, ফুল নেই, অথচ গন্ধ আছে। হরিহরের শরীর কাঁপছিল। বলল, দাদু, আমার শরীর খুব খারাপ, কয়েক বছর ধরে ভুগছি। আমার ওজন ছিল 75 কেজি, এখন দাঁড়িয়েছে 60। মাসে কয়েকদিন বিনা কারণে জ্বর আসে, রক্তে কিছু জীবাণু পাওয়া যায় না। আমি ডাক্তারের পরামর্শে এখানে থাকতে এলাম, কিন্তু আমি এখানে থাকলে ভয়েই মরে যাব। জ্যোতিপ্রসাদ বাবু বললেন, তোমার ও বাড়িতে না থাকাই ভালো। কাল রাতে কিছু হয়নি ঠিকই, হয়তো শীতাংশুর আত্মা অন্য কোথাও ছিল। যা হোক, খুব বাঁচা বেঁচে গেছো। অবশ্য শীতাংশু কাউকে মেরে ফেলেনি, তবে ওর স্বভাব ইয়ার্কির ভাবটা আছে, মরেও ইয়ার্কি ছাড়েনি। কেউ মরেনি ঠিকই, কিন্তু মরতেও তো পারে। যাই হোক, তুমি ওই হানাকুটি ছেড়ে দাও, কিছু যদি মনে না করো, আমার বাড়িতেই থাকো। তুমি আমায় দাদু বলে ডেকেছো, তুমি দাদুর বাড়িতে থাকবে, আমরা বাড়িতে স্বামী স্ত্রী থাকি। এখানেই আমার সারাটা জীবন কাটলো। আর ডাক্তারি করি না, এখানে ভালো ডাক্তার অনেক আছেন, আমার অবশ্য এখানে ডাক্তারি করা ছাড়ার উপায় নেই। পুরনো সব লোক আমাকে ডাকেন, সেসব ক্ষেত্রে আমিও যাই, তবে টাকা নিই না। তুমি এখানে থাকলে বোধহয় ভালোই হবে, তোমার শরীরের সমস্যাটা একটু বুঝতে পারবো। কি রাজি? তখন হরিহর দেখলো ভদ্রলোক ভারী সরল, তো এক কথায় রাজি হয়ে গেল। তারপরে হরিহর তার জিনিসপত্র সব গুছিয়ে নেওয়ার জন্য চলে গেল হানাকুটিতে। গিয়ে বেশি কিছু গোছানো ছিল না, সবকিছু গোছানো হয়ে গেল, কিন্তু পঞ্জিকাটা টেবিলে নেই। রামহরিকে জিজ্ঞেস করলো, রামহরি বলল, না, পঞ্জিকা তো আমি দেখিনি। তা সকালে বেরিয়ে যাওয়ার পর আমি ঘর গুছিয়েছি বটে, তবে পঞ্জিকা দেখিনি। তা রামহরি খামোকা 3 টাকা পঞ্জিকা সরিয়ে ফেলবে, এটাও সম্ভব নয় মনে হলো। তবু আমি ভালো করে ঘরটা দেখে নিলাম, না, কিছু নেই। দুপুরে জ্যোতিপ্রসাদ বাবুর ওখানেই খাদ্য গ্রহণ করা গেল। তারপর ওর আর ওর স্ত্রীর সঙ্গে কথা টথা বলে ওদের বাড়ির সবচেয়ে ভালো ঘরে গিয়ে দেখলাম চমৎকার সাজানো ঘর, কাঁচের বড় বড় জানলা, জানলা দিয়ে বাড়ির পেছনের বাগান চোখে পড়ে, কত রকমের ফুল ফুটে আছে। যাই হোক, আমি একটা ইংরাজি সাপ্তাহিক পত্রিকা নিয়ে হরিহর টেবিল থেকে নিয়ে এক পাতা পড়তে পড়তেই ঘুমিয়ে পড়লো। সত্যি শরীরটা খুবই দুর্বল হয়ে গেছে, ক্লান্ত মনে হয়। দেখা যাক এখানে 2 মাস থাকলে কি হয়। আবার সম্পূর্ণ অচেনা লোকের বাড়িতে এতদিন থাকাটাও কেমন যেন লাগছে। সেই বিকেলে ঘুম ভাঙলো, বড় ঠান্ডা এদিকে। উঠে ঘর থেকে বেরোতেই জ্যোতিপ্রসাদ বললেন, হ্যালো ইয়ং ম্যান, কেমন লাগছে এখন? তখন হরিহর বলল, ভালোই লাগছে।
উনি বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছিলেন, বললেন কাগজ এক্ষুনি এলো। কলকাতার কাগজ পেতে পেতে সন্ধে হয়ে যায় বলে কাগজ হরিহরের দিকে এগিয়ে দিল। এরপর চা আর বাড়ির তৈরি কেক খেলো, সঙ্গে কিছু কাজু বাদাম। তারপর রাত্রের বেলা খাবারটা তাড়াতাড়ি হয়ে গেল, রাত্রে 8টার মধ্যেই খাওয়া শেষ। জ্যোতিপ্রসাদ বললেন এ বাড়িতে অনেক বই আছে, কাল সেগুলো থেকে বেছে নিয়ে তোমার যা পছন্দ পড়ো, তবে বেশি রাত জাগা ঠিক নয়, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। তো ভোর 5টায় উঠি, তারপর একটু হাঁটতে বেরোই, কাল তোমাকে ডেকে নেবো, স্বাস্থ্যের পক্ষে ভালো এই হাঁটা। সর্বনাশ, উনি বলেন কি সকাল 5টায় ঘুম ভাঙাবেন হরিহরে? কিন্তু আপত্তি করা গেল না, চুপ করেই রইল। রাত্রে ঘুমটা ভালোই হলো, তবে অনেক স্বপ্নও দেখলো, স্বপ্নগুলো অদ্ভুত, খুব যেন একটা ঠান্ডা দেশে চলে গেছে, ঠান্ডায় কষ্ট হচ্ছে, এদিকে আবার খালি গা, জুতো নেই, চারিদিকে আবার হাসনুহানার গন্ধ। একবার মনে হলো একটা বিমানে উঠে কোথায় চলেছে, বিমানের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, বিমানেও পাচ্ছে হাসনুহানার গন্ধ। সকালের রোদ্দুর এসে ঘুম ভাঙিয়ে দিল, হাতে ঘড়ি দেখলো যে সকাল 8:20। কই জ্যোতিপ্রসাদ বাবু তো ডাকলেন না, ভুলে গেলেন নাকি? চট করে হরিহরে উঠে পড়ল। এ আবার কি, আমি কোথায়? জ্যোতিপ্রসাদ করের বাড়ি তো নয়, এটা তো সেই হানাকুঠি, সেই ঘর। এই ঘর ছেড়েই তো কাল চলে গেছিলাম, এখানে ফের কেমন করে এলাম? মাথা ঘুরতে লাগলো হরিহরের, আর কিছু ভাবতে পারলো না, একবারে অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান হলো তখন আবার অন্য দৃশ্য। একটা ছোট ঘর, নার্সিংহোমের কেবিন। একটু নড়ে উঠতেই একজন নার্স বলল কেমন বোধ করছেন? হরিহর বলল ভালো। আমি কোথায়? নার্স বলল এটা একটা নার্সিংহোম। জিজ্ঞেস করলো হরিহর জায়গাটার নাম কি? নার্স বলল মধুপুর। আপনি 3 দিন অজ্ঞান হয়েছিলেন, কাল রাতে জ্ঞান ফিরেছে, ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, আপনি এখনো দুর্বল, 1 কাপ গরম দুধ খেয়ে শুয়ে থাকুন। সুস্থ হতে আরো 2 সপ্তাহ লেগেছিল। রোজই জ্যোতিপ্রসাদ বাবু 2 বার এসে দেখে যেতেন। 3য় সপ্তাহে ফের জ্যোতিপ্রসাদের বাড়িতেই নিয়ে গেলেন জোর করে। তিনি বললেন কি কাণ্ড, সমস্ত মধুপুরে বিরাট চাঞ্চল্য, সব তোমাকে নিয়ে, লোকজন হতভম্ব, পুলিশ হতভম্ব, তোমার বাবা মা এসেছিলেন, 2 দিন থেকে চলে গেছেন। এখানে ভূত বলে একজন ওঝা আছে, সে এক মিডিয়ামের সাহায্যে শীতাংশুর সঙ্গে কথা বলেছে। শীতাংশু নাকি আমার ওপর ভারী চটে গেছে, সে বলেছে আমি নাকি তার অতিথিকে নিয়ে এসেছি, সেটা আমার ভারী অন্যায় হয়েছে, সেজন্য সে সেদিন রাতের বেলায় আমার বাড়ি থেকে তোমাকে তার বাড়িতে নিয়ে গেছিল। তবে এই নিয়ে এত হৈ হৈ করার কোনো কারণ নেই, ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ, একটা কথা বলেছে, সে আর কিছু করবে না, তুমি ইচ্ছা করলে ফের হানাকুটিতে থাকতে পারো, তাতে সে খুশিই হবে। আর হ্যাঁ, পঞ্জিকাটা শীতাংশু নিয়েছে দেখার জন্য, কবে কখন অমাবস্যা হয় সেটা জানার তার খুব দরকার, ওতে নাকি ওর চেনা অনেক আত্মার ভারী সুবিধা হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই বলতে হবে, অবশ্য না বললেও চলতো। আমি হরিহর আর হানাকুঠিতে যাইনি, জ্যোতিপ্রসাদের বাড়ি থেকেই কলকাতায় ফিরে গিয়েছিল। তাহলে গল্পটা তোমরা শুনলে, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখন আমি আসি, টাটা।